বীরভূমের সবচেয়ে যদি ক্ষতিগ্রস্ত হয়েছে তা সেটা হচ্ছে যে পাথর শিল্পকে ধ্বংস করে দিয়েছে। যেভাবে তৃণমূলের নেতারা যেভাবে লুটপাট করেছে, তাতে একটা শ্রেণীর মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা ঠিকই করে নিয়েছিল যে এই সরকারকে তারা আর রাখবে না। ফয়দাটা কে নিত? মমতা ব্যানার্জি নাকি অভিষেকের টিম কাজ করত? অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি তারা যে কত বড় চোর ডাকাত সেটা আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বরা তো জেনেই গেছে। আমি মনে করি এবং রাজ্যের একটা বড় অংশের মানুষ মনে করেন যে বীরভূম জেলা ছিল তৃণমূল কংগ্রেস বা অভিষেক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সোর্স অফ ইনকামের একটা অন্যতম জায়গা। তৃণমূলের এখন সবাই চোর। যে রং বদলুরা যদি আবার বিজেপিতে ঢুকে বিজেপিকে মেলাইন করার চেষ্টা করে কোনোভাবে, পার্টির সঙ্গে সে যখন যুক্ত হয়ে যাবে তখন তার মধ্যে সমস্ত চিন্তা বের হয়ে নূতন পথে নূতন দিগন্ত হবে, সে এগিয়ে যাবে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই পডকাস্টে। আর আজকে আমার সঙ্গে রয়েছেন বীরভূম জেলারই আরেকটি বিধানসভা কেন্দ্র সাঁইথিয়ার বিধায়ক কৃষ্ণকান্ত সাহা। সংখ্যাটা ইলেকশন কমিশনের দেওয়া তথ্যতে 1,15,054 ভোট এই বিধানসভায় পেয়েছেন, 47.71%। আর নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারালেন তিনি প্রায় 10,000-এর ওপরে ভোটে। আমাকে একটুখানি বলুন যে এই যে বীরভূমে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে, সব থেকে তো বড় অভিযোগ ছিল কৃষ্ণদা, যেটা হচ্ছে যে প্রাকৃতিক সম্পদ চুরি করে গত সরকার তাদের মুনাফা করেছে, ব্যক্তিগত মুনাফা করেছে, সরকারি মুনাফা হয়নি। হ্যাঁ, তো এই ব্যাপারটা আপনার জয়ের ক্ষেত্রে সেই সম্পর্কিত প্রচার বা মানুষকে কি বলেছিলেন, কি বুঝিয়েছিলেন সেই সময়? প্রথমেই চ্যানেলের সমস্ত দর্শককে নমস্কার। দেখুন, প্রচারের আমাদের মাধ্যমে ছিল যে দুর্নীতি এবং শিক্ষাক্ষেত্রে যেভাবে দুর্নীতি হয়েছে এবং স্বাস্থ্য ব্যবস্থা পশ্চিমবঙ্গে যেভাবে ভেঙে গেছে, তাই সাঁইথিয়া বিধানসভা এবং বীরভূম মূলত খনিজ সম্পদের অন্যতম ভাণ্ডার, প্রাকৃতিক সম্পদও আছে। তাই সেই জায়গায় যেভাবে লুট হয়েছে, রাজস্ব ফাঁকি দিয়ে যেভাবে তৃণমূলের নেতারা যেভাবে লুটপাট করেছে, তাতে একটা শ্রেণীর মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা ঠিকই করে নিয়েছিল যে এই সরকারকে তারা আর রাখবে না। তাদের কাছে পদ্মফুল একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে আমাকে একটা কথা বলুন কৃষ্ণদা, এই যে যারা তারা মিটিং মিছিলে এত লোক যাচ্ছিল, আমরা তো বীরভূমের অনেক কভার করেছি, তাতে দেখেছি তৃণমূলের মিছিলেও লোক। তার মানে আপনি কি বলবেন, তারা মিছিলে গেছে কিন্তু ভোটটা আপনাকে দিয়েছে? ভয় দেখিয়ে নিয়ে গেছে। তাই নাকি? সাঁইথিয়ার ইতিহাস, সাঁইথিয়া বিধানসভায় যদি লক্ষ্য করেন, এখানে সবচেয়ে বেশি তপশিলি সম্প্রদায়ের মানুষের এবং এসটি সম্প্রদায়ের মানুষের বাস, এবং সিটও রিজার্ভ ফর এসসি। জোর করে বলা হতো গরিব তপশিলি মহিলা, তাদেরকে জোর করে বলা হতো যদি মিছিলে না হাঁটে তাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো, তাদেরকে বিভিন্ন রকম তাদেরকে বঞ্চিত করা হবে। খেটে খাওয়া মানুষের বাস এই সাঁইথিয়া বিধানসভার প্রান্তিক মানুষ, সেই মানুষগুলো কি করবে? সামান্য রুজি রোজগারের জন্য তাদেরকে বাধ্য হয়ে মিছিলে যেতে হয়েছে। এবং মিছিলে যাওয়ার পরও তারা কিন্তু অতি অবশ্যই ভারতীয় জনতা পার্টির সংগঠনের সর্বস্তরের মানুষের সঙ্গে তারা কিন্তু যোগাযোগ রাখত। ছাত্র, যুব, মহিলা, কৃষক, এমনকি ওখানকার প্রান্তিক যারা ব্যবসাদার, তারা সকলেই। বীরভূমের সবচেয়ে যদি ক্ষতিগ্রস্ত হয়েছে তা সেটা হচ্ছে যে পাথর শিল্পকে ধ্বংস করে দিয়েছে। পাথর শিল্প শেষ করে দেওয়া। এবং সাঁইথিয়ার মধ্যে আপনারা জানেন যে সাঁইথিয়া একটা অন্যতম বাণিজ্যিক কেন্দ্র। কিভাবে তোলা হয়েছে টোল, সাঁইথিয়ার এই প্রান্ত থেকে অন্য প্রান্ত গেলেই শুধু টোল। একটা গাড়ি ঢুকলে তাকে কমপক্ষে 2,000 টাকা টোল দিতে হতো। এককালীন সাঁইথিয়ার গোটা পশ্চিমবঙ্গের যদি তেলের বাজার বলুন, ময়দার বাজার বলুন, সেটা ঠিক হতো সাঁইথিয়ায়।
কিন্তু সেটা শেষ করে দিয়েছে এই আমলে। তাই সাঁইথিয়ার মানুষ ঠিক করে নিয়েছিল। দেউচা কি আপনার এলাকার মধ্যে পড়ছে? একদম দেউচার। আচ্ছা, আমাকে একটা কথা বলেন, এই যে দেউচা পচামিতে শিল্প হয়ে গেছে, আমার আজও মনে আছে, আমার দীর্ঘ দিনের মানে বিভিন্ন নেতৃত্বের বক্তব্য শোনার যে অভিজ্ঞতা, মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন আমি শিল্প করে দিয়েছি, দেউচা পচামিতে শিল্প হয়ে গেছে। এটা কি সত্যি? শুধু শিল্প নয়, উনি সবসময়ই বলেন যে আমি 100% কাজ আমি করে দিয়েছি, হ্যাঁ, সব হয়ে করে গেছে, দিয়েছি, মানে complete, হ্যাঁ। করার কোনো জায়গায় নাই। হুম। তারপরেও যখন আমরা জনকল্যাণ শিবির করলাম, তখন দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু কাতারে কাতারে আসছে এবং বিভিন্ন পরিষেবা তারা নেওয়ার জন্য কিন্তু মানুষ আসছে। মমতা ব্যানার্জি আর হচ্ছে অভিষেক ব্যানার্জি, এই দুজন তো তৃণমূলের মাথা নেতা ছিল। এখন এই তোলা তোলা চুরি বা এই যে আপনি বলছেন যে শিল্পকে ধ্বংস করে দিয়ে পাথর, বালি, গরু, এই সব থেকে তো এ তো বীরভূমে একটা মানে শিরোনাম আর কি, বীরভূম জেলা। অবশ্যই। আপনি আমাকে বলুন, এই মূল ফয়দাটা কে নিত, মমতা ব্যানার্জি নাকি অভিষেকের টিম কাজ করত? দেখুন, ওই জায়গায় বিশেষ করে বীরভূমে তোলা প্রান্তিক পঞ্চায়েত, ব্লক, জেলা এবং রাজ্য, প্রতিটা স্তরে স্তরে কিন্তু তাদের কিন্তু চোর ডাকাত বিভিন্ন স্তরে কিন্তু তারা তৈরি করে দিয়েছে। এমন কোনো স্থান নাই যে সেই জায়গা থেকে তারা তোলা তুলতো না। আর অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি তারা যে কত বড় চোর ডাকাত সেটা আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বরা তো জেনেই গেছে, জানেও। এখন পশ্চিমবঙ্গের মানুষ সবচেয়ে বেশি জানে। আমার তো মনে হয় এখন আমাদের নেতা মন্ত্রীদের চেয়েও বেশি কিন্তু সাধারণ মানুষ জানে। তৎকালীন সময়ে ওখানে কেষ্টবাবুর মাধ্যমে এবং কাজলবাবুর মাধ্যম দিয়ে যুবরাজের বাড়িতে আসতো, আর সেগুলোকে পূর্ণভাবে সমর্থন করে এসছেন ওনাদের নেত্রী, প্রাইভেট কোম্পানির মালিক। তাই এটা কোনো ফ্যাক্টর নয়। তৃণমূলের এখন সবাই চোর, তৃণমূলের একা কেউ চোর নয়। আর এগুলোর রানী হচ্ছেন মমতা ব্যানার্জি বলবেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু আপনারা একটা শুধু জিতলেন না, একটা দলকে সেই কাঁচের গ্লাসের মতো ফেলে দুটুকরো করে দিলেন। এই যে দুটুকরো হওয়া, আজকে তো আপনি বিধানসভায় নিশ্চিতভাবে উপস্থিত ছিলেন, মানে আমরা যখন এই পডকাস্ট করছি তার কয়েকদিন আগে এই বাজেট সেশন হয়েছে, সেখানে দাঁড়িয়ে ঋতব্রত গোষ্ঠী আর কুণাল গোষ্ঠীর মধ্যে লড়াইটা আপনারা কিভাবে, এটাকে আপনারা এনজয় করছেন? বাই দ্য ওয়ে, এনজয় শুধু আমরা নয়, হ্যাঁ, সবাই করছে। ওটা পশ্চিমবঙ্গের মানুষ এখন এনজয় করছে। এই এনজয় অনেক দিন থেকেই করতো মানুষ। মানুষের সুযোগটা পাচ্ছিল না, যে স্বতঃস্ফূর্তভাবে যদি মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে পারছিল না। বিগত দিনেও আপনি দেখুন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনো জায়গায় সভা করলে, কোনো জায়গায় তিনি যখন বক্তব্য রাখতেন, পশ্চিমবঙ্গের মানুষের কাছে যেন উনি একটা এন্টারটেনমেন্ট হয়ে গেছেন। তাই আজও তার দল, সবচেয়ে বড় ব্যাপার, তৃণমূল দলের চোর এখন দলটাকেই চুরি করে নিয়ে চলে যাচ্ছে ওদের নেতারা, পুরো সিম্বল সমেত। কে কত বড় চোর তারা নিজেরাই এখন বলছে। ও বলছে ছোট চোর, ও বলছে বড় চোর। তাই বিধানসভা কেন, পশ্চিমবঙ্গ ছড়িয়ে এখন ভারতবর্ষ তথা বিশ্বের কাছেও পৌঁছে গেছে যে তৃণমূল কেমন দল। প্রথম এই মনে হয় ভারতবর্ষের স্বাধীনতার পর এমন একটা দল দেখলাম, যে দল বিধানসভায় দলের বিরুদ্ধে এ চোর, এ কত বড় চোর প্রকাশ্যে বলছে। একদম, এটা খুব মানে অবাক করা ব্যাপার। আচ্ছা, আরেকটা আমাকে বলুন, এই যে সম্পত্তির হিসাব নেওয়া, আজকে যখন মানে এই বাজেট অধিবেশনে যখন ভাষণ দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন যে সমস্ত সম্পত্তির হিসাব হবে, কোন নেতা কত সম্পত্তি করেছে সেটা বাজেয়াপ্ত করা হবে, এমনকি হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি রোডের সম্পত্তিও বাজেয়াপ্ত হতে পারে এবং পরবর্তীকালে সেটা গরিব দরিদ্র মানুষের মধ্যে বিলি করে দেওয়া হবে। আমি কেন আপনাকে কথা বলছি রাজ্য রাজনীতির এই প্রশ্ন, কারণ আমি মনে করি এবং রাজ্যের একটা বড় অংশের মানুষ মনে করেন যে বীরভূম জেলা ছিল তৃণমূল কংগ্রেস বা অভিষেক বা মমতা বন্দ্যোপাধ্যায় সোর্স অফ ইনকামের একটা অন্যতম জায়গা। আপনি কি মনে করেন যে এই সম্পত্তি বাজেয়াপ্ত করে দরিদ্র মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া উচিত? আপনারাও তাহলে লিস্ট দেবেন যে আমার জেলায় এত টাকা আসুক। ধন্যবাদ জানাই আমার মানবিক মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। মানুষ এটাই চাইছিল। গরিব মানুষের টাকা লুট করেছে, বালির টাকা, পাথরের টাকা, বড় বড় নদীকে শেষ করে দিয়েছে।
এই টাকা লুট হয়ে সব ভাইপোর কাছে এসেছে, যুবরাজের কাছে এসেছে। তাই মানুষ কিন্তু, মানুষের প্রত্যাশা আছে অনেক। আজকে খুব ভালো লেগেছে যে মানবিক মুখ্যমন্ত্রী বলেছে যে বিচারও হবে, মানে বিচার হওয়া দরকার, হিসাব হবে। আর এটা দরকার, মানুষ সেই জন্য আমাদেরকে এতভাবে ভোট দিয়ে আমাদেরকে নিয়ে এসেছে। জনতা জনার্দনই আমাদের কাছে মূল শক্তি, মানুষই আমাদের কাছে শেষ কথা, জনতার কথাই আমাদের কাছে প্রথম, আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি জনতাই। আপনার কি বীরভূম জেলা জুড়ে ধরপাকড় গ্রেপ্তারি চলছে? আমরা যেরকম বিভিন্ন জেলায় দেখতে পাচ্ছি, অবশ্যই। আজকে আপনারা দেখেছেন যে মান্নান হোসেন বলে, উনিও আজকে মনে হয় ডিম থেরাপির আচ্ছা হয়েছে। শুরু তো আপনারা জানেন যে তথাকথিত বাঘ, সেও তো আগে বলতো যে চরম চরম ঢাক বাজবে, বলতো পাঁচন রাজনীতি বলতো, সে তো চুপচাপ হয়ে গেছে, একদম তেহার জেলে খেটে এসেছে। তাই দুর্নীতি বীরভূমের অনেক নেতাই আছে, সবই হিসাব হবে, সময়ে হিসাব হবে। আমরা 2021 সালের পর থেকে, 2021 সাল থেকে যেভাবে আমরা দেখেছি, তৎকালীন সময়ে আমাদের জেলা সভাপতি সম্মানীয় ধ্রুব সাহার নেতৃত্বে বীরভূম একটা আলাদা মুডে ছিল। আমি জেলার সহসভাপতি, বীরভূম যেন একটা অন্য দিশা দেখাইতো সাংগঠনিকভাবে। তার নেতৃত্বে এমন কোনো জায়গায় নাই, আমার মনে হয় সবচেয়ে বেশি আন্দোলন বীরভূম জেলা দিয়েছে তৃণমূলের বিরুদ্ধে, এবং আমাদের সবচেয়ে বেশি, আমার মনে হয় অন্যান্য জেলারও কম নয়, আমাদের বীরভূম জেলার সংগঠনের যারা দায়িত্বে ছিল, কেস, জেল, এমনকি ঘর ছাড়া। 2018 সালে আমি নিজে ঘর ছাড়া, পঞ্চায়েত নমিনেশন, মানে আপনি বলছেন লোকসভার আগে, 2018 পঞ্চায়েত নির্বাচন, আচ্ছা আচ্ছা, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, মোহাম্মদবাজার ব্লক, সেই মোহাম্মদবাজার ব্লকে আমরা নমিনেশন করিয়ে এসেছি। বীরভূমের মানুষ ব্যবসা করতে পারবে, ব্যবসায়ীদের থেকে তোলা। আমাদের আরেকটা পডকাস্টে জেলা প্রাক্তন সভাপতি ধ্রুবদার সঙ্গেও কথা হয়েছে, যিনি এখন বিধায়ক। এই যে ব্যবসায়ীদের থেকে একের পর এক তোলা, বিশেষত বিভিন্ন রাইস মিল এই সমস্ত জায়গা থেকে বিপুল তোলা হয়েছে। এবং আরেকটা বড় অভিযোগ হচ্ছে জমি দখল করে নেওয়া। আমরা তো, আমাদের রিপোর্টার গ্রাউন্ড রিপোর্ট করে এসছে, অনুব্রত মণ্ডল বেনামে বিঘের পর বিঘে জমি, সেই জমি সে অধিগ্রহণ করে রেখেছে, আর কি ক্যাপচার করে রেখেছে। আপনাকে আমি, সেগুলো আবার রিস্টোরেশন হবে, ফেরত যাবে। ডেউচা পাচামিতে চাকরি দেওয়ার নাম করে আদিবাসীদের জমি জোর করে দখল করেছে, আদিবাসীদের জমি। আচ্ছা, 2021 সালে ধ্রুব সাহার নেতৃত্বে ডেউচা পাচামিতে আজকের মুখ্যমন্ত্রী, তৎকালীন সময় বিরোধী দলনেতা, 10,000-এর অধিক আদিবাসী নিয়ে ডেউচা পাচামির যে আদিবাসী, তাদেরকে যে বাঁচতে হবে, তাদের পুনর্বাসন দিতে হবে, এই নিয়ে বৃহত্তর আন্দোলন 2021 সালের পর প্রথম বীরভূমে শুরু হয়। তাই জমি অধিগ্রহণ, আপনি আজকে বোলপুরের শান্তিনিকেতন, আপনারা জানেন যে পার্থ অর্পিতার মতো তৃণমূলের নেতা নেত্রীদের কি জায়গা বীরভূমে অধিগ্রহণ ছিল। তাই জমি, পাথর, বালি, সব কিছুই আমি মনে করি অন্যান্য ব্যবসায়িক তুলনায় বীরভূমের ব্যবসাদাররা, বহু ব্যবসাদারদের ইতিহাস আছে। বীরভূমকে আমরা, রবি ঠাকুরের অন্যতম জায়গা বীরভূম, তারাপীঠের পবিত্র স্থান, পূর্ণভূমি। আমরা চাই যে বীরভূম যেন পরিচিতি একটা অন্যভাবে হয়। আসুন, বীরভূমকে যেন আমরা সেই লাল মাটির যে দেশ, সেই বীরভূম যে পবিত্র ভূমি, সেই বীরভূম যে রবি ঠাকুরের যে মাটি, আপনারা জানেন কবিতা, হ্যাঁ, বাউলের দেশ, একদম পূর্ণদাস বাউল থেকে আরম্ভ করে আজকে বিশ্বের কাছে যাদের নাম, সেই বাউলের বাউল এর প্রচারিত কিন্তু বীরভূম। কৃষ্ণ, আপনি হয়তো জানেন যে এই যে ডোকরা শিল্প থেকে শুরু করে একাধিক শিল্পীদের বর্তমান অবস্থা ভীষণ খারাপ। এমনকি যারা ধরুন ওই পট শিল্পী রয়েছেন, শান্তিনিকেতন কেন্দ্রিক, তারা কিছুটা মেলায় বিক্রি টিক্রি করেন ঠিকই, কিন্তু আমি নিজে দেখেছি এই যে ডোকরা শিল্পের যে কাজ, তারা যেটা খুব কম দামে বিক্রি করছেন, সেটা মাল্টি ন্যাশনাল কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডে তার 20 গুণ 30 গুণ দামে বিক্রি হচ্ছে।
মানে 20 টাইমস 30 টাইমস। এই যে প্রান্তিক শিল্পী, এবং আমি যখন গেছি শান্তিনিকেতনে পার্সোনাল মিট করে তারা বলেছে আমাদের অবস্থা খুব খারাপ, মানে বা ধরুন যারা কাপড়ের উপর আঁকে, এই শিল্পীদের কথাও তো একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি আপনাদের রয়েছে। অবশ্যই শিল্পীদের সম্মান দেওয়ায় আমাদের বীরভূমে এত শিল্পী, লোকশিল্পী, আজকে আপনারা শুনবেন আউল যে বাউলের আউল কথা, বাউল, রতন ঠিক। কাহারের মতো একদম। শিল্পীকে কেবলমাত্র ভারতীয় জনতা পার্টি থাকাকালীনই তাকে সুসম্মান দেওয়া হয়েছে, হ্যাঁ কি না? হুম, তাই শিল্পীদের মর্যাদা কিন্তু আছে। হুম। বীরভূমের শিল্পী যারা, তাদের বিষয় নিয়েও আমরা চিন্তা ভাবনা করব। তাদের সম্মান যাতে থাকে, এমনকি তারা যাতে অর্থনীতিগতভাবে পিছিয়ে না যায়, সেও চিন্তা ভাবনা আমরা কিন্তু করব। সবচেয়ে গর্বের বিষয়, আমার মনে হয়েছে যে ভারতবর্ষের স্বাধীনতার পর প্রথম বীরভূম থেকে 2টি ক্যাবিনেট মন্ত্রী আমরা পেয়েছি। তাতেও কিন্তু আমাদের মনে হয় যে বীরভূম রাজনীতিগতভাবে রাজনীতির সাথে যুক্ত হয়ে বীরভূম কিন্তু একটা ডেভেলপমেন্টের জায়গায় আসবে। সেটা আপনারা বাজেটে দেখলেন। আর আগামী দিনে বীরভূম একটা রাজনৈতিক, সামাজিক এবং তীর্থের, জায়গা ইকো পাবে। ট্যুরিজম, এইসের একটা অন্যতম মাধ্যম হিসাবে ওটা পশ্চিমবঙ্গের বুকে পরিচিতি লাভ করবে। এ তো একটা ভালো দিক গেল। এবার একটা খারাপ এবং একটা সংশয়ের জায়গা একটু বলে আমি জাস্ট অনুষ্ঠান শেষ করব। সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় যারা বিজেপির হয়ে কাজ করেছেন, আপনাদের ডেডিকেটেড কর্মী, তার একটা আতঙ্কে রয়েছেন যে তৃণমূলীরা কোনো রকমভাবে রং বদলে আবার বিজেপিতে না ঢুকে পড়ে। সেই ব্যাপারে স্থানীয় প্রতিনিধি হিসাবে বিধায়কের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, যে রং বদলুরা যদি আবার বিজেপিতে ঢুকে বিজেপিকে মেলাইন করার চেষ্টা করে কোনোভাবে, আপনি বলবেন যে এটা সর্ববৃহৎ দল সংগঠন আছে, কিন্তু তবুও তো সম্ভাবনা আছে। দেখুন, বিজেপি এমন একটা আদর্শিত দল, শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি দল। সেই দলে আমার বিশ্বাস বা ভরসা, সে কি করেছে পুরনো ইতিহাস চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে পার্টির নিয়মিত ক্লাস। পার্টির সঙ্গে সে যখন যুক্ত হয়ে যাবে, তখন তার মধ্যে সমস্ত চিন্তা বের হয়ে নতুন পথে, নতুন দিগন্তভাবে সে এগিয়ে যাবে। এটা মানে আমার যোগ দেওয়ার বিশ্বাস। সম্ভাবনা আছে, হ্যাঁ, তৃণমূলীদের যোগ দেওয়ার সম্ভাবনা আছে। দেখুন, তৃণমূলীদের যোগ দেওয়াটা বড় নয়। তৃণমূল তো একটা রাজনৈতিক দল, ওটা তো একটা রাজনৈতিক দল। আমার ব্যক্তিগত মত, ওটা কোনো রাজনৈতিক দল নয়, ওটা একটা জঙ্গি সংগঠন ছিল বলে আমার মনে হয়। যে কোনো দল, ভারতবর্ষে অনেক দল আছে, সেই দলের, আজকে আপনি দেখেছেন দিল্লির মতো, দিল্লির একটা দল কিভাবে তারা ভারতীয় জনতা পার্টির ছত্রছায়ায় এসে তারা কিভাবে পরিবর্তন হয়েছে। আমার বিশ্বাস এবং ভরসা, যে দলের যেভাবে আমরা আদর্শিত বিচার পরিবার থেকে যেভাবে একটা আদর্শিত দল, সেই আদর্শিত সে যে জায়গা থেকেই থাকুক না কেন, সে কিন্তু তার সঠিকভাবে সে কিন্তু যাবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে কৃষ্ণদা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করবো, এবং একই রকম কথা বলবো, সবে মাত্র বিধায়ক হয়েছেন এবং সেই সময়কালটাও 2 মাস এখনো হয়নি, এখনো 2 মাস হয়নি। যখনই পডকাস্ট হচ্ছে এরপর কিন্তু আবার ঠিক 4.5-5 বছর পর আবার এই জনতার দরবারে দাঁড়াতে হবে আপনাদের। কাজেই তখন গিয়ে জাস্ট দাঁড়ালেই যাতে হয়, সামনে ভোট চাইতে যাতে না হয়, এই রকম কাজ করতে পারবেন কিনা বিধায়করা, সেটা কিন্তু সময় বলে দেবে। বিশেষত যারা বীরভূমের বিধায়ক রয়েছেন, আমরা তো আপনাদের কাছ থেকে অনেক প্রত্যাশা রাখবো কৃষ্ণদা। আজকে এখানে অবশ্যই। অনুষ্ঠান শেষ করি, সেই প্রত্যাশা মানুষও রাখবেন। আশা করি আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।